আপনি যে কথাটা বলেছেন নোটিশ, আমাদের এখানে নোটিশ নম্বর পর্যন্ত দেয়া আছে। চিফ হুইপকে একটু দেন প্লিজ। দর্শক দেখতে পাচ্ছেন সকল এমপিরা স্পিকারের উপর ঝাঁপিয়ে পড়েছে, এক প্রকার হাতাহাতি হচ্ছে আজকের সংসদ অধিবেশন উত্তাল পরিস্থিতি। এদিকে সংসদ অধিবেশনে তুলপাড় পরিস্থিতি প্রতিনিয়ত হচ্ছে। আজকে স্পিকারকে সবাই আক্রমণ করে সংসদে বিএনপি এবং জামাতের এমপিদের মধ্যে কথার লড়াই হয়। এই নিয়ে সারা দেশবাসী অবাক হয়েছে। আমরা আশা করি আপনি নিরপেক্ষভাবে এবং সংসদ পরিচালনা করবেন, সংসদ কারো উচ্চ স্তরে নিয়ে যাবেন। আমরা আপনার মঙ্গল কামনা করছি। বাংলাদেশ তো একটা অসভ্য দেশ, অসভ্য পৃথিবীর অসভ্য দেশ বাংলাদেশ, যেখানে 20 টাকা বাড়াতে পারে, যেখানে 20 টাকা বাড়াতে পারে এক লাফে, শুড নট বি। মাননীয় সদস্য প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার নাম যখন আসেন, গোটা সংসদ ঐক্যবদ্ধ হয়। গোটা সংসদের পক্ষ থেকে আবেদন আসছে, আরো 5 মিনিট সময় দেয়া হলো আপনাকে। সরকারের সমালোচনা হবে, তারেক রহমানের নাম ধরে হবে। কড়া ভাষায় সরকারকে সমালোচনা করব। যদি সরকারের হেরম থাকে আমাদেরকে গ্রেফতার করে দেখা। বিএনপি সরকার নজর 2034 সালের দিকে, কিন্তু 2027 সালের 5 আগস্ট থেকে বিএনপি সরকার দিন গণনা শুরু হয়ে যাবে। পবিত্র সংসদ ভবন, পবিত্র জায়গা, কিন্তু ওটার মধ্যেও চোর আছে। সংসদ ভবনের মধ্যেও চুরি ডাকাতি হয়, তবে সেই চুরি ডাকাতিটি ভিন্ন পদ্ধতিতে। দর্শক শ্রোতা, সংসদ অধিবেশনে বিএনপি এবং জামাতের এমপিদের মধ্যে সবসময় কথার লড়াই হয়। আজকে দেখতে পারি সংসদের স্পিকার তিনি রেগে গিয়ে অনেক বক্তব্য দেন। সেই বক্তব্য দেওয়ার ফলে সে নিজেই বিপদে পড়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সংসদের মধ্যে যেই ঝামেলাটা তৈরি হয়েছে এবং সংসদের মধ্যে ইতিমধ্যে যেই ঘটনাগুলো ঘটতেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে, এবং এই নিয়ে বাংলাদেশের রাজনীতির উপর যে বিশাল একটি প্রভাব পড়ে সেই প্রভাবটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে বলতে চাই, মাননীয় স্পিকার, এই প্রথম আপনি ডেপুটি স্পিকার হওয়ার পর গিয়ে আমি ফ্লোর পেলাম। ধন্যবাদ। আপনি একজন পেশাজীবী আইনজীবী এবং লিঙ্কন থেকে ব্যারিস্টারি ডিগ্রি লাভ করছেন। আমিও ওখান থেকে লাভ করেছি ব্যারিস্টারি ডিগ্রি। আমার ছেলেও ওখান থেকে ব্যারিস্টারি, আপনি জানেন। আমি সহ আরও অনেকেই কিন্তু 17 বছর আন্দোলন সংগ্রাম করছি একসঙ্গেই। তো আপনি ডেপুটি স্পিকার হওয়াতে আমি আমার নিজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সারা বাংলাদেশ সংগঠন বাংলার বার কাউন্সিলের নির্বাচিত সদস্য হিসাবেও আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি আপনার আইন পেশায় যে অভিজ্ঞতা, আর এটা আইনসভা আইন পেশায় যে অভিজ্ঞতা, সব কিছু মিলেই সংবিধানের উপর আপনার দখল, আপনি ইনশাল্লাহ আমরা আশা করি আপনি নিরপেক্ষভাবে এবং সংসদ পরিচালনা করবেন, সংসদকে আরো উচ্চ স্তরে নিয়ে যাবেন। আমরা আপনার মঙ্গল কামনা করছি। পাশাপাশি মাননীয় স্পিকার, এটা আইনসভা, এখানে যারা সবাই তো এখানে আছেন, কিন্তু যারা আমরা ফুল টাইম প্র্যাকটিশনার, আই এম এ হাইলি প্রফেশনাল মানুষ। আমাদেরকে যদি একটু বেশি সময় দেন, যারা হাইলি প্রফেশনাল, অনেক আছে, অ্যাডভোকেট আছে, ব্যারিস্টার আছে, কোর্টে যায় না। আমরা কিন্তু সারাক্ষণে 33 বছর কোর্টে থাকি। তো সেখান থেকে ওই জন্য আমরা হয়তো আমাদেরকে সময় বেশি দিলে আমরা আইন প্রণয়নে আপনি সহায়তা করতে পারবো, এটা আশা করছি। আমাকে বা যারা প্র্যাকটিসিং লয়ার তাদেরকে দিলে আপনি হেল্প করতে পারবেন। আমি যে পয়েন্টে আমি আসছি, মাননীয় সংসদ সদস্য হাসান আবদুল্লাহ সাহেব যে কথা বললেন, পরবর্তী পর্যায়ে আবার বাস হলো আমাদের মাননীয় চিফ হুইপের সঙ্গে মাননীয় সদস্য হাসান আবদুল্লাহর সাথে। না, কোনো বাহাস হয়নি, উনি বলেছেন আর উনিও বলেছেন, বাহাস হয়নি। ধন্যবাদ। কথা হয়েছে প্রায় 20 মিনিট উনার কথা বললেন। আমাদের আজকে যে তারকা প্রশ্ন 3 নম্বরটা ছিল, সেটা কিন্তু এই ব্যাপারে ছিল। সেটা যদি আছে তার কাছে প্রশ্ন উত্থাপিত হতো, যদি মাননীয় মন্ত্রী উত্তর দিতেন বা আমি যেটা প্রশ্ন করতে পারতাম, তাহলে আরো আমার মনে হয় যে এই সমস্যাগুলো যে ফেস করছি আমরা। পবিত্র সংসদ ভবন, পবিত্র জায়গা, কিন্তু ওটার মধ্যেও চোর আছে। শোনা যাচ্ছে সরকারি কিছু জিনিসপত্র কিনতে গিয়া টাকা সরায় ফেলাইছে। ক্যামেরা কিনতে দিছে টাকা, আবার ওই যে ব্যাগ কিনতে দিছে, লেন্স কিনতে দিছে। এখানে 18 লাখ টাকার জিনিস কিনছে স্টেডিয়াম থেকে যায়
কিন্তু বিল দিছে 50, 60, 70 লাখ, ওইখান থেকে সরায় ফেলাইছে 50 লাখ। কি করবেন ভাই, সব দিকেই চোর, চোর না শুনে ধর্মের কাহিনী, কিছুই করার নাই। এর মধ্যে তেলের দাম বাড়ছে, আবার দেখেন আমাদের তেল মন্ত্রী এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কয়েকদিন আগে কি বললো বলেন? জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার। আসসালামু আলাইকুম। তেলের দাম বাড়লো, বাড়াইতে বাধ্য হয়েছে। আসলে আমার মনে হয় সরকার অ্যাডভান্স কিছু ভাবতে পারে না। কয়দিন আগে 2-4 দিন আগেই তো দেখলাম সালাউদ্দিন সাহেব এবং অনেকেই বলতেছিল যে আমাদের একমাত্র সফলতা আমরা তেলের দাম বাড়াই নাই, পৃথিবীর সব জায়গায় বাড়ছে। এই যে সহজ সরল কথাটা উনি বইলা দিল, আমার যদ্দূর মনে হয় উনি স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া নিজেই জানে না পিছনে সিন্ডিকেট কি কাজ করতেছে। আমি তো বলবো হাজার হাজার কোটি টাকার ব্যবসা কইরা নিল। কারণ মন্ত্রীরা বারবার বলতেছিল সংসদে মিডিয়ার সামনে তেলের কোনো ঘাটতি নাই, কোনো রকম ঘাটতি নাই, প্রচুর তেল আছে আমাদের কাছে, এই কথাই বলতেছিল বাহিরে এবং সংসদের ভিতরে। কিন্তু তারপরও তো আমরা দেখতেছি তেলের অভাব, তেলের অভাব, মাইলকে মাইল লাইন। কত মানুষ জানেন ঘুইরা বইরা যাইতেছে, রাত্রে ওইখানে ঘুমাইতেছে। পেটের জ্বালা তো ভাই, পেটে টান পড়লে মাথা খারাপ হয়ে যায়। যার কাছে দায়িত্ব সে বুঝে। যারা বাইক শেয়ার করে তাদের সংসারটা তো ভাই ওই তেলের সাথে সম্পর্ক। 10 ঘন্টা যদি ওইখানে কাটায়, কখন ডিউটি করবে, কখন চাল কিনবে, ডাল কিনবে। বাচ্চাদের লেখাপড়ার খরচ, আমাদের দেশে তার এডুকেশন ফ্রি না ভাই, টাকা লাগে ভাই। আবার রিঅ্যাডমিশন নিতেও টাকা লাগে। যাই হোক, ওইসব অ্যাঙ্গেলে যাই না, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। আজকে খালি কথা বলবো, দেখেন আমাদের দেশে 54 বছরে বা 55 বছরে আমরা যা দেখছি এই সংসদ ভবনে, আপনারা নিজেরাই খেয়াল করেন। অনেকে হয়তো এসব রাজনৈতিক কন্টেন্ট দেখতেন না বা সংসদে কি হচ্ছে এগুলো জানার আগ্রহ ছিল না। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মানুষ এখন রাজনৈতিকভাবে সচেতন। বিশেষ করে 24 5ই আগস্টের পর থেকে সবাই সচেতন। সংসদে কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখতেছেন, সবাই কথা বলতেছে, দেশ নিয়েই কথা বলতেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, গত 55 বছরে এরকম বিরোধী দল দেখছেন আপনারা কখনো? আমি তো দেখি নাই। আমার মনে হয় এটা একটা ইতিহাস। এরকম বিরোধী দল গত 55 বছরও ছিল না, যে বিরোধী দল বলতেছে যে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে চাই আপনাদেরকে, কিন্তু আমাদের দাবি একটাই, জুলাই সনদপত্রটা মাইনা নেন, মানুষের গণভোটের অধিকারটা মাইনা নেন। তারপরে দেখেন আগামী 5 বছর আপনাদেরকে সহযোগিতা করব। কি সুন্দর কথা। আর এখন যেভাবে কথা বলে সংসদে, অতীতে এরকম দেখছেন? মাননীয় সদস্য প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার নাম যখন আসেন, গোটা সংসদ ঐক্যবদ্ধ হয়। গোটা সংসদের পক্ষ থেকে আবেদন আসছে, আরো 5 মিনিট সময় দেয়া হলো আপনাকে। অসংখ্য ধন্যবাদ। ভয় দেখানোর জন্য, আতঙ্ক তৈরি করার জন্য, ভীতি তৈরি করার জন্য এবং আপোষের প্রস্তাব দেওয়া হতো। আমাদের চোখের সামনে থেকে এখানে অনেক সদস্য রয়েছেন, আমার দিকে হাত তুলেছেন। আমি হাসনাত আব্দুল্লাহ, আমাদের সহকর্মী মাননীয় স্পিকার, আমরা সেখানে কি এক বিভীষিকার দুঃসহ অবস্থা অতিক্রম করেছি। দেশের ভিতরে খালেদা জিয়া আমাদের ঐক্যের প্রতীক ছিলেন। আর প্রবাস থেকে তারেক রহমান ঠিক সেনাপতির মতো রণাঙ্গনে কোন কর্মসূচির পর কোন কর্মসূচি দিতে হবে, কোন কর্মসূচি ঘোষণা করার পরে আন্দোলন সফল হবে। আজকে তার বিরুদ্ধেই যখন আমরা আন্দোলনে অংশগ্রহণকারী শক্তি, যখন আমরা কথা বলতে যখন ভুলে যাই, কাকে অপমান করে আমরা বড় হতে চাই, সেই বিবেচনাবোধ যখন আমাদের মধ্যে কাজ করে না, তখন আমাদের দুর্গতির সতর্কতা জানাই। আমি সাম্প্রতিককালে এমন কিছু আলোচনা সমালোচনা হচ্ছে, যে আলোচনা সমালোচনার এই পথ বেয়ে, এই সুড়ঙ্গ দিয়ে এক চক্রান্ত। মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ। আপনি মাদার অফ ডেমোক্রেসি প্রয়াত বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ছিলেন। আপনার অনেক ধরনের স্মৃতি আছে, অভিজ্ঞতা আছে। এগুলা শুনলে হয়তো সংসদ থেকেও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পুরা সংসদে শুনতে চান? আচ্ছা, মাননীয় সদস্য প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার নাম যখন আসেন, গোটা সংসদ ঐক্যবদ্ধ হয়। গোটা সংসদের পক্ষ থেকে আবেদন আসছে, আরো 5 মিনিট সময় দেয়া হলো আপনাকে। অসংখ্য ধন্যবাদ। 5 মিনিট। মাননীয় স্পিকার, আমরা ডিবি অফিসে এপার আর ওপার সবাই আমরা একসাথে ছিলাম। সেদিনের এই ডিবি অফিসের যে করুণ
এবং ভীতিকর দৃশ্য, এই দৃশ্যের সাক্ষী আমরা সবাই। আমি আমার সহকর্মী যারা সামনে রয়েছেন তাদের সাথে আমাদেরকে পরস্পর দেখানো হতো, ভয় দেখানোর জন্য, আতঙ্ক তৈরি করার জন্য, ভীতি তৈরি করার জন্য, এবং আপোষের প্রস্তাব দেওয়া হতো। আমাদের চোখের সামনে থেকে এখানে অনেক সদস্য রয়েছেন, মাননীয় মন্ত্রীরা রয়েছেন, বিরোধী দলীয় সদস্য রয়েছেন, আমার দিকে হাত তুলেছেন। আমি হাসনাত আব্দুল্লাহ, আমাদের সহকর্মী, মাননীয় স্পিকার, আমরা সেখানে কি এক বিভীষিকার দুঃসহ অবস্থা অতিক্রম করেছি। আমরা মাথা নত করিনি, আপোষ করিনি। বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর এই লড়াইয়ে আমরা যাদের অবদান, তাদের সবটুকু অবদান আমরা শ্রদ্ধা সম্মানের সাথে স্মরণ করি। বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনের একটা সম্পদে পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়াকে আমরা যথাযথ সম্মান না দিতে পারলেও যখনই বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছিলেন, 16 তারিখের এই অনুষ্ঠানে যখন তার নাতনি জাইমা রহমান সেই তার সম্মানটা গ্রহণ করেন, গোটা বাংলাদেশ এই চিত্রটা পরের দিন সবচেয়ে বেশি কমেন্ট হয়েছে। বিএনপি সরকারের নজর 2034 সালের দিকে, কিন্তু 2027 সালের 5 আগস্ট থেকে বিএনপি সরকারের দিন গণনা শুরু হয়ে যাবে। দর্শক, বিএনপি কার্যত ক্ষমতায় থাকতে চায় 2042 সাল পর্যন্ত, কিন্তু সরাসরি না। আপাতত তারা 2034 জিকির করছে। 34-এর পর এটাকে টেনে 2042 পর্যন্ত নিয়ে যেতে চায়। যেমন আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় এসে তখন কিন্তু তারা 2021 জিকির করতো, 21 সাল। তো 21 সাল এক পর্যায়ে 41 সাল। তো সরাসরি কিন্তু তাদের একদম চূড়ান্ত ডেস্টিনেশন বলে না, প্রথমে মাঝপথে একটা ডেস্টিনেশন ঠিক করে। আওয়ামী লীগ যে পথে হেঁটেছিল, বিএনপি সেই পথেই হাঁটছে। আচার আচরণ, জনগণের সাথে প্রতারণা, বিশ্বাসঘাতকতা, বিশ্বাসভঙ্গ, সবকিছু একদম হুবহু একইভাবে চলছে। এই জন্য বিএনপির মাঝপথের গন্তব্য হচ্ছে 2034 সাল, যেরকম আওয়ামী লীগের মাঝপথের গন্তব্য ছিল 2021 সাল। যদিও 21 সালে কোনো নির্বাচন নয়, কিন্তু 21 সাল এটা মাঝপথের একটা গন্তব্য ছিল। ঠিক তদ্রুপ বিএনপির 2034 সালে তো কোনো হিসাবে নির্বাচন নাই। নির্বাচন আছে 31 সাল, 31-এর পর 35-36 সাল, অথবা 37 সাল পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু 34 সালে কোনো নির্বাচন নাই। ঠিক আওয়ামী লীগের মতো মাঝপথে একটা ডেস্টিনেশন ঠিক করেছে, নির্বাচনের মাঝপথে। কিন্তু বাস্তবে এদেশের জনগণ 2027 সালের 5 আগস্ট থেকেই বিএনপিকে লাল কার্ড দেখাতে শুরু করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবং বিএনপির বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন, বিএনপি হটাও পতন, এই স্লোগান রাজপথে হরতাল অবরোধে একদম উত্তাল হবে 2027 সালের 5 আগস্টের পর থেকে। এমনকি 2027 সালের 5 আগস্ট উদযাপন নিয়ে বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হবে। বিএনপি তাদের মতো করে উদযাপন করতে চাইবে, যেমন সে 28 অক্টোবর নিয়ে। 28 অক্টোবর বিএনপি উদযাপন করত, জামাতও করত, আওয়ামী লীগও করত, যে যার মতো করে প্রত্যেকে গ্লোরিফাই করতো এবং অপরকে দায়ী করত। ওরকম 5 আগস্ট বিভাজিত হয়ে যাবে এক বছরের মধ্যে। ইউনূসের আমলে 5 আগস্ট সবাই মিলে উদযাপন করেছে, বিএনপি, জামাত, এনসিপি সবাই এক। কিন্তু না, 27 সালে দেখবেন যে বিএনপি 5 আগস্টের ব্যাখ্যা দিবে একভাবে, জামাত একভাবে, মানে একটা বিভাজন রেখা স্পষ্ট হয়ে যাবে। দেখেন, বিএনপি নজর বারবার ঘুরে ফিরে বিএনপি ওই যে আওয়ামী লীগ যে ভাষায়, যে স্টাইলে 21 সাল বলতো, ওইরকম 34 বলছে বিএনপি সরকার। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 2034 সাল পর্যন্ত বিএনপির ক্ষমতা না। 34 সালে কি হবে, এটা দিয়ে আপনার কাজটা কি? আপনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করলে এখন থেকে 5 বছর, 31 সাল, আপনি 34 সাল পেয়েছেন। 34 সালে আপনি তো ক্ষমতা নাই, ওই দায়ভার আপনি নেন কিভাবে? কোন যুক্তি? আপনি যে পারবেন না, যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, ধরাছোঁয়ার বাইরে, আপনি সেই কেন্দ্রিক পরিকল্পনা করছেন কেন? এর মানে এটি হচ্ছে ফেসিবাদ স্টাইলে ক্ষমতায় থাকার একটা ধান্দা। তখন এইটাকে দোহাই দিয়ে বলবে যে না, এখানে তো 34 সাল কেন্দ্রিক প্ল্যান আছে, অমুক তমুক ভীষণ 34, তা আবার ভোট দেন, কিসের ভোট লাগবে না, এই যে আপনার উন্নয়ন পাচ্ছেন, এই পাচ্ছেন, সেই পাচ্ছেন। এভাবে বিএনপি যে ভোটিং ব্যবস্থা একদম ধ্বংস করে দেবে, এটা তো বগুড়া এবং শেরপুর উপনির্বাচন থেকে আপনারা দেখেছেন যে বিএনপি কোনো ভোটেই বিশ্বাস করে না। কিসের ভোট? জাতীয় সংসদে প্রথম অধিবেশনের 13তম দিনের বৈঠকে তিনি এসব কথা বলেন। শুধু অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী না, আরো বিএনপির নেতারা, এই আমির খসরু মাহমুদ চৌধুরী তো এসএমপি পরিকল্পনা মন্ত্রী, তো পরিকল্পনা করছে 34 সাল। যদি এরকম করতো যেটা আমরা 31 সাল পর্যন্ত ক্ষমতায়, আরো একবার ক্ষমতা আসবো, তাহলে সেটা হবে 36 সাল বা 37 সাল। না, সেরকমও না, মাঝপথে 21 সাল আওয়ামী লীগ তো বলার কথা ছিল না।
এবং দেখেন এগুলো সব ঠিক করে দিয়েছে ভারত। এই যে 34 সাল, আবার আওয়ামী লীগের 21 সাল, এগুলো সব ভারতের ঠিক করা, যার ফলে মিলটা কিন্তু অত্যন্ত দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি সংসদের বিষয় নিয়ে অনেক কথা হয় এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।